আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অসাধারণ এক ছোট গল্প শুভার জগতে ডুব দেব। এটা এমন একটা গল্প যা মন ছুঁয়ে যায় আর প্রতিবার পড়লেই নতুন করে ভাবায়। ভাবুন তো, গল্পের শুরুটাই কি ভীষণ একটা ধাক্কা দিয়ে। এই একটা লাইনেই যেন পুরো গল্পের মূল ট্র্যাজেডিটা লুকিয়ে আছে। তার নাম সুভাষিনী, কিন্তু সে কথা বলতে পারে না। কি অদ্ভুত এক পরিহাস, তাই না? এই নামটাই যেন সারা জীবন ধরে তার পিছু ছাড়ে না। চলুন আরেকটু কাছ থেকে দেখি শুভার এই শব্দহীন দুনিয়াটা। তো প্রথমেই আসা যাক শুভার পরিচয়ের দিকে। কিভাবে তার নিজের পরিবারে, তার সবচেয়ে কাছের মানুষদের কাছে তার পরিচয়টা কেবলই তার বোবা হওয়ার মধ্যে আটকে গিয়েছিল। পরিবারের কাছে সে যেন কোনো মানুষই ছিল না, ছিল শুধু একটা নীরব হৃদয়ের ভার। ভাবা যায়, তার জন্মটাই যেন ছিল একটা অভিশাপ। তার পুরো অস্তিত্বটাই একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল, যার সমাধান সবাই মরিয়া হয়ে খুঁজছিল। মজার ব্যাপার হলো, বাবা আর মায়ের প্রতিক্রিয়া ছিল একেবারে দুই মেরুর। একদিকে তার মা, যিনি শুভাকে দেখতেন নিজের একটা ত্রুটি হিসাবে, নিজের গর্ভের কলঙ্ক বলে মনে করতেন, ভাবতেন এটা তার লজ্জা। আর অন্যদিকে বাবা বাণীকণ্ঠ, তিনি কিন্তু অন্য মেয়েদের চেয়ে শুভাকে একটু বেশি ভালোবাসতেন, কিন্তু সেই ভালোবাসাটাও যেন সমাজের চাপে, পরিবারের বোঝার তলায় চাপা পড়ে গিয়েছিল। আর এখানেই গল্পের সেই ভয়ঙ্কর আইরনিটা সামনে আসে। তার নাম রাখা হয়েছিল সুভাষিনী, মানে যে খুব মিষ্টি করে কথা বলে। অথচ কি নিষ্ঠুর পরিহাস, তাই না? এই সুন্দর নামটাই যেন সারাক্ষণ তাকে মনে করিয়ে দিত যে সে কি করতে পারে না। হ্যাঁ, শুভা জিভ দিয়ে কথা বলতে পারত না ঠিকই, কিন্তু তারও একটা ভাষা ছিল। তার সে দুটো টানা টানা বড় কালো চোখ, ওই চোখের ভাষাতেই যেন একটা আস্ত দুনিয়া লুকিয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হল, তার চারপাশের কেউই সেই ভাষাটা পড়ার চেষ্টা করেনি, বা হয়তো খেয়ালই করেনি। কিন্তু এমন একটা জগৎ ছিল যেখানে শুভা একা ছিল না, যেখানে সে মোটেও বোঝা ছিল না, বরং সেখানে তাকে সবাই বুঝত। চলুন এবার সেই জগতে ঢোকা যাক, যেখানে শুভার আসল আমিটা লুকিয়েছিল। তার আসল বন্ধু ছিল কারা জানেন? মানুষ নয়, প্রকৃতি। তার দুটো প্রিয় গাভী ছিল, সর্বশী আর পাঙ্গুলি। ছিল একটা বিড়াল ছানা, একটা ছাগল। ওরাই ছিল তার সবচেয়ে কাছের বন্ধু। নদীর বয়ে চলার শব্দ, পাতার মর্মর আওয়াজ, এই সবই ছিল তার নিজের ভাষা। এই ভাষাতেই সে কথা বলত আর সব বুঝত। যখনই বাড়িতে কটু কথা শুনত, মনে কষ্ট পেত, ও সোজা ছুটে যেত ওর এই বোবা বন্ধুদের কাছে। আর ওরা, মানে পশুগুলো, যে কোনো মানুষের চেয়ে ওর কষ্টটা অনেক ভালো বুঝত। মুখে কিছু না বললেও ওদের পাশে থাকাই ছিল শুভার জন্য সবচেয়ে বড় সান্ত্বনা। এমন একটা আশ্রয় যা ও কোনো মানুষের কাছে পায়নি। তাহলে প্রশ্ন আসেই, মানুষের দুনিয়ায় কি ওর আসলেই কোনো বন্ধু ছিল না? গল্পের ঠিক এই জায়গাটা এসে কিন্তু একটা ছোট্ট আশার আলো দেখা দেয়। প্রতাপ বলে গ্রামের এক ছেলে ছিল, তেমন কোনো কাজ করত না, সারাদিন ছিপ ফেলে মাছ ধরত। আর জানেন, ওর কাছে শুভার এই চুপ করে থাকাটা কোনো সমস্যাই ছিল না, বরং ও ভাবত এটাই তো সেরা সঙ্গ। প্রতাপই ছিল একমাত্র মানুষ যে শুভার এই নীরবতাকে বিরক্তিকর ভাবেনি, বরং ভালোবেসে ওকে সু বলে ডাকত। কিন্তু এই ছোট্ট শান্ত দুনিয়াটা বেশি দিন টিকল না, কারণ এবার গল্পে এন্ট্রি নিল সমাজ আর তার সব নিষ্ঠুর নিয়মকানুন। আর এই সামাজিক চাপটাই শুভার জীবনটাকে একেবারে অন্য দিকে ঘুরিয়ে দিল। শুভা যত বড় হতে লাগল, ওর বাবা মায়ের ওপর চাপও বাড়তে থাকল। গ্রামের লোকেদের কানাঘুষো, সমাজ থেকে একঘরে হয়ে যাওয়ার ভয়, সব মিলিয়ে তারা একেবারে দিশেহারা হয়ে পড়লেন। তাদের কাছে তখন শুভার বিয়ে দেওয়াটা একটা পাহাড় প্রমাণ বোঝা হয়ে দাঁড়াল। এই অসহ্য চাপ থেকে বাঁচতে পরিবারটা শেষমেশ একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলল। তারা ঠিক করল গ্রাম ছেড়ে সোজা কলকাতা চলে যাবে। তাদের আশা ছিল ওই বড় শহরের ভিড়ে হয়তো শুভার এই ব্যাপারটা লুকিয়ে রাখা যাবে, আর কোনোভাবে একটা বিয়েও দেওয়া যাবে। আর এরপরই শুরু হল শুভার জীবনের সবচেয়ে কষ্টের পর্বটা। কলকাতা যাওয়াটা ওর জন্য আসলে ছিল একটা নির্বাসন। নিজের চেনা জগৎ, নিজের শিকড় থেকে ওকে যেন উপড়ে ফেলা হলো, আর ঠেলে দেওয়া হলো একটা মিথ্যে আর প্রতারণার দিকে। কলকাতায় গিয়ে সব ব্যবস্থা হলো খুব হিসেব কষে, ঠান্ডা মাথায়। প্রথমে তো লুকিয়ে চুরিয়ে কলকাতা যাওয়ার প্ল্যান, তারপর সেই মন ভাঙা বিদায় ওর প্রিয় পশু বন্ধুদের কাছ থেকে। এরপর পাত্রপক্ষ যখন ওকে দেখতে এলো, ওর কান্না দেখে তারা যা ভাবল তা এক কথায় ভয়ঙ্কর। নিষ্ঠুরতারও একটা সীমা থাকে, তাই না? কিন্তু এখানে যেন সেটাও ছাড়িয়ে গেল। পাত্র আর তার বাড়ির লোক শুভার কান্না দেখে ভাবল না যে মেয়েটা কষ্টে আছে, না,
তারা ভাবল, আহা কি মায়াবতী মেয়ে, যে মেয়ে বাবা মায়ের জন্য এত কাঁদে, সে তো আমাদেরও খুব সেবা যত্ন করবে। মানে ওর চোখের জলকেও তারা নিজেদের স্বার্থে ব্যবহার করার ফন্দি আটল। বিয়ের পর এই মিথ্যের মুখোশটা খুলতে কিন্তু বেশি সময় লাগল না, আর যখন খুলল তার ফল হল ভয়াবহ। শুভার জীবনের শেষ আলোটাও যেন নিভে গেল। ওর জীবনটা ভেঙে পড়তে একদমই সময় লাগল না। ভাবুন, বিয়ের 1 সপ্তাহের মধ্যেই সবাই জেনে গেল যে নতুন বউ আসলে বোবা। তার কিছুদিন পরই স্বামী ওকে নিজের কর্মস্থল মানে পশ্চিমের কোনো এক জায়গায় নিয়ে গেল। আর তারপর সে কথা বলতে পারে এমন আরেকটা মেয়েকে বিয়ে করে শুভাকে একেবারে ত্যাগ করল। গল্পের শেষে এসে রবীন্দ্রনাথ এই একটা লাইনে যেন সবটা বলে দিলেন। ওর চোখ দুটো সব বলে দিয়েছিল, ওর সব কষ্ট, সব কথা। কিন্তু সেই ভাষাটা বোঝার মতো কেউ ছিল না, কেউ না। গল্পটা শেষ হয়েও তাই শেষ হয় না, আমাদের সবার জন্য একটা বিরাট প্রশ্ন রেখে যায়। যারা শব্দে কথা বলে না, তাদের মনের ভাষা কে বুঝবে? এই প্রশ্নটা শুধু শুভার একার নয়, এই প্রশ্নটা আমাদের সবার, আমাদের সমাজের, আমাদের একে অপরকে বোঝার ক্ষমতার দিকে এটা একটা বড় আঙুল তোলে।